এই কোশ্চেনটা আমাদের এখন যে কোশ্চেনটা আলোচনা করছি সেই কোশ্চেনটা সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিকমের 2013 এ এসেছিল এই কোশ্চেনটা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে। যদিও কোশ্চেনটা একটু পড়ে নি তারপর বলছে এক্সপ্লেইন হাউ ইকুইলিব্রিয়াম ইনকাম ইজ ডিটারমাইন্ড, ঠিক আছে। হাউ ইকুইলিব্রিয়াম ইনকাম ইজ ডিটারমাইন্ড বাই সেভিং ইনভেস্টমেন্ট ইকুয়ালিটি, ঠিক আছে। সেভিংস এস, ইনভেস্টমেন্ট আই, ইকুয়ালিটি মানে বলতে চাইছি যে আমরা তো করেছিলাম ইকুইলিব্রিয়াম অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়াম করার জন্য, ঠিক আছে, বলছে সেভিং ইনভেস্টমেন্টের সাহায্যে তুমি দেখাও ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, মানে কোনো একটা কান্ট্রির ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। সেই ন্যাশনাল ইনকামে যে ইকুইলিব্রিয়াম আছে সেটা তুমি সেভিংস আর ইনভেস্টমেন্টের মাধ্যমে দেখাও, ঠিক আছে। তো আমরা এর আগে এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, মানে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে দুটো মেথড ছিল। একটা ছিল এডিএএস অ্যাপ্রোচ, মানে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই অ্যাপ্রোচ, আর একটা ছিল সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। দুটো অ্যাপ্রোচই আগে প্রপারলি ডেসক্রাইব করেছি, ঠিক আছে। আবার এই কোশ্চেনটা নিয়ে ডেসক্রাইব করছি। দেখো, আগে যে নোটটা তৈরি করেছিলাম সেই নোটটা ছিল ক্লাস 12 এর বুক, সিবিএসসি বা আইএসসি বোর্ডে যারা পড়ে ওই নোটটা লিখলেও হবে, ঠিক আছে। আমি আবার আলাদা করে সেপারেট একটা নোট তৈরি করেছি। যেই নোটটা তোমাদের ভালো লাগবে তোমরা খাতায় টুকে নেবে, যেই নোটটা তোমাদের বেশি ভালো লাগবে, যেটা পড়তে ইজি লাগবে সেই নোটটা তোমরা পড়বে। আমি আর একটা নোট দিচ্ছি, এই নোটটা তোমাদের যে 5th সেমিস্টারে যে অজয় কুমার নন্দীর ইকোনমিক্স এর বই আছে সেই বইয়ের নোট। তো দুটো নোটই ভালো, যেইটা ভালো লাগবে তোমরা সেটা লিখবে, ঠিক আছে। তো দুটোই ঠিক, কোনো নোটই ভুল নয়। তাহলে আশা করি বুঝতে পারলে সেভিং ইনভেস্টমেন্টের সাহায্যে কি করে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করব। তো দেখো কি লিখেছি প্রথমে, ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইজ ডিটারমাইন্ড ইন সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ হোয়ার টোটাল সেভিং ইকুয়াল টু টোটাল ইনভেস্টমেন্ট। বলছে সেভিং ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের সাহায্যে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম সেই জায়গাটায় পৌঁছায় যেখানে টোটাল সেভিং আর টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়াল হয়, অর্থাৎ এস আর আই যেখানে কি করে কাট, কি বললাম, এস আর আই যেখানে তোমার কাট করবে। বোঝা গেল তো কি লিখেছে? বলছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইজ ডিটারমাইন্ড বাই সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের সাহায্যে ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়াম কোথায় হবে? যেখানে টোটাল সেভিং, দেখো যেখানে টোটাল সেভিং আর টোটাল ইনভেস্টমেন্ট ইকুয়াল হয়। মানে আমি এখানে যে ছোট্ট করে দেখাই, ধরো সেভিংস কার্ভ এরকম ভাবে যাচ্ছে আর ইনভেস্টমেন্ট এরকম ভাবে যাচ্ছে। ধরো সেভিংস কার্ভ, এটা ইনভেস্টমেন্ট কার্ভ। এই যেখানে কাট করছে অর্থাৎ এই পয়েন্টটাই হবে তোমার ইকুইলিব্রিয়াম। তো এটাই বলতে চাইছে, ঠিক আছে। নেক্সট বলছে অ্যাকর্ডিং টু প্রফেসর কেন্স কি বলেছে? দ্যাট পার্ট অফ ইনকাম হুইচ ইজ নট পেইড ফর কনজাম্পশন। আমরা তো ইনকাম করি, ইনকামের যে পার্টটা আমরা কনজাম্পশনের জন্য খরচা করি না তাকেই তো সেভিংস বলে, ঠিক আছে, ইজ কল্ড সেভিংস, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট অফ সেভিং মেড বাই অল দ্য পিপল of the country together is the amount of total saving of the country. ধরো আমাদের দেশে, ধরো আমি একজন পার্সন, এরকম প্রচুর পার্সন আছে আমাদের দেশে, তো প্রতিটা পার্সন কিছু না কিছু তো সেভিং করছে, এই সবার সেভিংটা মেলালে হয় কান্ট্রির টোটাল সেভিং, ঠিক আছে, এটাই বলেছে, ঠিক আছে। তো বলছে হিয়ার ইট ইজ অ্যাজিউম দ্যাট টোটাল অ্যামাউন্ট অফ সেভিং, এখানে অ্যাজিউম করা হলো টোটাল অ্যামাউন্ট অফ সেভিং, দ্যাট মিন্স এস অফ দ্য কান্ট্রি, মানে কান্ট্রির টোটাল সেভিংটা কত? এস, যেটা কার উপর ডিপেন্ড করে? কান্ট্রির ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে, ওয়াই এর উপর, মানে এস ওয়াই এর উপর ডিপেন্ড করে। তাই লিখেছি এস ইকুয়াল টু এস অফ ওয়াই, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তো দিস সেভিং ফাংশন, এটা তো একটা সেভিং ফাংশন, এই সেভিং ফাংশন ইজ সাচ দ্যাট, এই সেভিং ফাংশন কি রিপ্রেজেন্ট করছে? বলছে টোটাল সেভিং এস ইনক্রিজেস অ্যাজ ন্যাশনাল ইনকাম ইনক্রিজেস, মানে এটাই রিপ্রেজেন্ট করছে এস, মানে ন্যাশনাল ইনকাম যদি বাড়ে তাহলে সেভিংস বাড়বে, মানে ওয়াই যদি ইনক্রিজ করে তাহলে এস ইনক্রিজ করে। দেখো ছোট করে লিখে দিচ্ছি, ওয়াই যদি বাড়ে তাহলে এস বাড়বে, এই লাইনে এটাই বলতে দিয়েছে, ঠিক আছে। বাট দ্য রেট অফ ইনক্রিজিং টোটাল সেভিং ইজ লেস দ্যান দ্য রেট অফ ইনক্রিজিং টোটাল ইন ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম যেই হারে বাড়বে টোটাল সেভিং কিন্তু সেই হারে বাড়বে না, এটা বলতে চেয়েছে। নেক্সট কি লেখা আছে এরপরে এটা লিখবে 0 লেস দ্যান ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই লেস দ্যান 1। আর ডেল্টা এস বাই ডেল্টা ওয়াইটাকে কি বলে? এমপিএস, তাই না? এমপিএস আগে পড়েছি, এমপিএস বের করার নিয়মটা কি ছিল? ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে, এটাকে এমপিএস বলে। তাই লিখেছি ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই ইজ দ্য এমপিএস। সো দ্য ভ্যালু অফ এমপিএস এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে, অর্থাৎ 0 এর বেশি হবে বাট 1 এর কম হবে। এখানে তাই লিখেছি এমপিএস গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 1। তারপর কি বলছে? দ্য ওয়েলথ
হুইচ ইজ ক্রিয়েটেড বাই হিউম্যান, ঠিক আছে, ওয়েলথ, ওয়েলথ মানে বুঝতে পারছো, ওয়েলথ মানে সম্পদ, ঠিক আছে, ওয়েলথ হুইচ ইজ ক্রিয়েটেড বাই হিউম্যান, হিউম্যান মানে মানুষ, ঠিক আছে, হিউম্যান মানে মানুষ। তো এখানে বলতেই যে যে সমস্ত ওয়েলথ হিউম্যান দ্বারা ক্রিয়েট হয়, যে সমস্ত ওয়েলথ হিউম্যান দ্বারা ক্রিয়েট হয়, অ্যান্ড ফ্রম হুইচ ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিস, মানে গুডস অ্যান্ড সার্ভিসের, এবং যেখান থেকে গুডস অ্যান্ড সার্ভিসের ফ্লো হচ্ছে, অর ইউটিলিটি টেক প্লেস ইজ কল্ড ক্যাপিটাল, এবং সেখান থেকে ইউটিলিটি মানে উপযোগিতা পাওয়া যাচ্ছে, সেটাই তো ক্যাপিটাল। এখানে এটাই বলতে চাইছি, যে সমস্ত রিসোর্স হিউম্যান দ্বারা ক্রিয়েট হয়, যে সমস্ত রিসোর্স হিউম্যান দ্বারা ক্রিয়েট হয়, ঠিক আছে, এবং যেটা থেকে, এবং যেগুলো থেকে গুডস বা সার্ভিসের ফ্লো হয় বা ইউটিলিটির ফ্লো হয়, ইউটিলিটি ফ্লো হয়, তাকেই তো ক্যাপিটাল বলে, তাকে ক্যাপিটাল বলে। এখানে বলেছে ক্যাপিটাল জিনিসটা কি। এর পরের লাইনে লিখেছে ইনভেস্টমেন্ট জিনিসটা কি, দ্য অ্যামাউন্ট অফ অ্যাডিশন টু দ্য স্টক অফ ক্যাপিটাল ইন আ ফিক্সড পিরিয়ড অফ টাইম ইজ কল্ড টোটাল ইনভেস্টমেন্ট। তো টোটাল ইনভেস্টমেন্ট জিনিসটা কি বলছে, ইন আ ফিক্সড পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, ক্যাপিটালের যে তোমার অ্যাডিশন হচ্ছে, ঠিক আছে, বা স্টক ক্যাপিটালের যে অ্যাডিশন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। এখানে কি বলতে চাইছি, এখানে বলছে একটা নির্দিষ্ট সময়ে ক্যাপিটালের, মানে একটা নির্দিষ্ট সময়ে স্টক অফ ক্যাপিটাল বলো বা শুধু ক্যাপিটাল বলো, সেই ক্যাপিটালের যে ইনক্রিজটা হচ্ছে, বুঝতে পারছো ইনভেস্টমেন্ট জিনিসটা কি। ইনভেস্টমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, একটা ফিক্সড পিরিয়ড অফ টাইমে ক্যাপিটালের যে ইনক্রিজটা হচ্ছে, ক্যাপিটাল ইনক্রিজ বা বলতো স্টক অফ ক্যাপিটালের যে ইনক্রিজ হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট। হিয়ার ইট ইজ অ্যাজিউম দ্যাট, এখানে কি অ্যাজিউম করা হচ্ছে, টোটাল ইনভেস্টমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ অটোনোমাস। এখানে এটা ধরে নিচ্ছি যে একটা কান্ট্রি টোটাল ইনভেস্টমেন্ট কি অটোনোমাস। এখন স্যার অটোনোমাস ইনভেস্টমেন্ট কি, আরে আগে তো একটা ক্লাস করাই আছে অটোনোমাস ইনভেস্টমেন্টটা কি। অটোনোমাস ইনভেস্টমেন্ট বলতে সেই ইনভেস্টমেন্টকে বোঝায় যেই ইনভেস্টমেন্ট ইনভেস্টারের উইলের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। তো যেই ইনভেস্টমেন্টটা কি লিখেছে দেখো, ইনভেস্টমেন্ট হুইচ ইজ ডিপেন্ডেন্ট অনলি অন দা, সরি একটু ভুল বলেছি। অটোনোমাস ইনভেস্টমেন্ট জিনিসটা কি, অটোনোমাস ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটাকে বোঝায় যেই ইনভেস্টমেন্ট ইনভেস্টরের উইলের উপর ডিপেন্ড করে, অন্যান্য আদার কোনো ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। এখানে তাই লিখেছি ইনভেস্টমেন্ট হুইচ ইজ ডিপেন্ডেন্ট অনলি অন দা উইল অফ দ্য কাস্টমার, সরি উইল অফ দ্য ইনভেস্টার, and does not depend on any other economic factor, অন্য কোনো ইকোনমিক ফ্যাক্টর উপর ডিপেন্ড করে না, তাকেই বলা হয় অটোনোমাস ইনভেস্টমেন্ট। দিস অটোনোমাস ইনভেস্টমেন্ট টেম্পোরারি রিমেইন ফিক্সড at a particular level, একটা নির্দিষ্ট টাইম অবধি অটোনোমাস ইনভেস্টমেন্ট ফিক্স থাকে। thus here total investment of the country is fixed or constant। এই জন্য একটা কান্ট্রি টোটাল ইনভেস্টমেন্টটাকে আমরা কি ধরেছি, কনস্ট্যান্ট বা ফিক্স ধরি। তাই বলছে I equal to A, I equal to A, মানে যেখানে A equal to constant। সেরকম কিছুই আলোচনা করলাম না, ঠিক আছে, এত তোমাকে লিখতে হবে। ও সুন্দরভাবে ডেসক্রাইব করেছে, এটা যে লেখো কোনো সমস্যা নেই, এটাও তুমি লিখতে পারো, খুব সুন্দরভাবে ডেসক্রিপশন করেছে, মানে ঠিক আছে, খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। এরপরে লিখবো, তারপর ছবি দেবো, হয়ে যাবে। আর আগেরটাই কি ছিল, আগেরটাই তো এরকম ছিল না, আগেরটাই বলেছিল সেভিংস এ ইনভেস্টমেন্ট মাধ্যমে, যে মানে যেই পয়েন্টে ইকুয়াল হচ্ছে এস আর আই, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। তারপর কিছু শিডিউল দিয়েছিলাম, ডায়াগ্রাম দিয়েছিলাম, ঠিক আছে। তো এটাই বুঝিয়েছিলাম। তো আশা করি বুঝতে পারছো। এটা টুকে নাও আগে, তারপরে আর একটু বাকি আছে। আচ্ছা, এরপরে কি লিখেছি, অতদিক হওয়ার পর লিখেছি হিয়ার দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, এস ইকুয়াল টু ওয়াই, মানে টোটাল সেভিং ইকুয়াল টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে এস ইকুয়াল টু ওয়াই, এটা 3 নম্বর ইকুয়েশন হয়ে গেল। অ্যাবাভ দিস ইকুয়েশন, মানে 1 2 3 তিনটে ইকুয়েশন তো হলো, তিনটে ইকুয়েশনকে মেলালে একটা ইকুয়েশন আসছে, ঠিক আছে। তো প্রথম ইকুয়েশনটা কি ছিল দেখো, প্রথম ইকুয়েশনটা ছিল এখানে পাশে বুঝিয়ে দিচ্ছি, এস ইকুয়াল টু এস অফ ওয়াই, এটা ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন ছিল আই ইকুয়াল টু এ, আর থার্ড ইকুয়েশন ছিল এস ইকুয়াল টু আই। এই তিনটে ইকুয়েশন থেকে মেলালে একটা ইকুয়েশন আসছে, ঠিক আছে না। কি হচ্ছে দেখো, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, আর এটা ইকুয়াল টু এটা। তাহলে এই তিনটেকে ইকুয়াল করলে একটা কি ইকুয়েশন আসছে দেখো। আমরা কি বলতে পারি, যদি এই দুটো ইকুয়েশনকে নিই তাহলে কি হচ্ছে, এস অফ ওয়াই ইকুয়াল টু আই, আর আই এর জায়গায় কি এ, তাহলে এখানে বলতে পারি না এস অফ ওয়াই ইকুয়াল টু এ, তাই তো লিখেছি। তাই বলছে উপরে যে তিনটে ইকুয়েশন ছিল 1 2 3, তিনটে ইকুয়েশন এ আমরা যদি সিঙ্গেল ইকুয়েশন করি তাহলে এটা একটা ইকুয়েশন বের হচ্ছে। পরে বলেছে হিয়ার উই হ্যাভ অনলি ওয়ান ইকুয়েশন, এখানে অনলি ওয়ান ইকুয়েশন, মানে এটা হচ্ছে একটাই অর্থ ইকুয়েশন, ঠিক আছে। তো আর বলেছে এন্ড অনলি ওয়ান ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল বলতে শুধু ওয়াই, কারণ এ তো কনস্ট্যান্ট, ওয়াই হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। সো উই ক্যান ডিটারমাইন দা ভ্যালু অফ ওয়াই, এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করতেই পারবো ইজিলি, এই ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করে ফেলতে পারবো। দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দ্য ইকুয়েশন।
তাহলে জেনারেল ব্যাপার, নর্মাল ব্যাপার। তো আমি যদি এখান থেকে ওয়াই এর মান বের করতে পারি তাহলে বলতে পারবো না ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম কত। তো এখানে এটাই বলেছে, ঠিক আছে, এটাই বলেছে যদি তুমি এখান দিয়ে ওয়াই এর মান পেয়ে যাও তাহলে জেনারেল ব্যাপার তুমি ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম বের করে ফেলতেই পারবে। তো এটাই বলেছে। নেক্সট, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম থ্রু সেভিং ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ ক্যান বি প্রেজেন্টেড বাই গ্রাফিক্যালি উইথ দ্য হেল্প অফ, ঠিক আছে। তো ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম সেভিং ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের সাহায্যে, ঠিক আছে, কি করে বের করবো সেটা আমরা গ্রাফিক্যালি করে দেখাচ্ছি। দেখো এটা গ্রাফ করা আছে, গ্রাফের ছবিটা দেখো, দেখে এত অব্দি যা হয়েছে একটু টুকে নাও তোমরা, এতটুকু নাও, গ্রাফটা দেখো, বোঝার চেষ্টা করো। নর্মাল ব্যাপার আগেও গ্রাফ করেছি। এটা হচ্ছে এক্স ও ওয়াই একটা গ্রাফ, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস মানে হরাইজন্টাল অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস। হরাইজন্টাল অ্যাক্সিসে কি দেখিয়েছি, ন্যাশনাল ইনকাম আর টোটাল ইনকাম দেখিয়েছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিস দেখিয়েছি টোটাল সেভিংস এন্ড টোটাল ইনভেস্টমেন্ট দেখিয়েছি, ঠিক আছে। তো তারপর দেখো কি হয়েছে, সেভিংস কার্ডটা কি হয় আমরা আগেও শিখেছি। তুমি যদি কোনো ইনকাম নাও করো, ঠিক আছে, তুমি যদি কোনো ইনকাম নাও করো তাহলে তোমার খরচা করতে হবে, সেই খরচাটা কোথা থেকে করবে, স্যার সেভিংস থেকে নেবে। সেভিংসে টাকা জমানো ছিল সেখান থেকে টাকা ভেঙে খরচা করবে, তাহলে সেভিংস তো কমে যাচ্ছে আস্তে আস্তে, তাই না। এই জন্য সেভিংস কার্ডটা দেখো নেগেটিভ থেকে শুরু হয়েছে, নেগেটিভ থেকে শুরু হয়ে একদম উপরের দিকে যাচ্ছে, তাই না, উপরের দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার আইটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট কার্ড, আর ইনভেস্টমেন্ট কার্ড তো একটা লেভেল অফ দি ফিক্সডই থাকে, তাই না, অটোনমাস। তো এটা কি হয়েছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে। তো বোঝার চেষ্টা করো, এত অব্দি ছবিটা এঁকে নাও, তারপর কি লিখতে হবে ছবিটা দিয়ে কি অ্যানালাইজ করতে হবে লিখে দিচ্ছি, ঠিক আছে। এত অব্দি আগে টুকে নাও, ছবিটাই মুছবো না, আমি উপরের গুলো মুছে দিয়ে এই ছবির পরে ছবিটা আঁকার পর কি লিখতে হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা এবার কি লেখায় দেখো, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, দেখো এখানে কি বলছে, ন্যাশনাল ইনকাম অর টোটাল ইনকাম ইজ মেজার্ড অন দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। দেখো এই অ্যাক্সিসটাকে বলে হরাইজন্টাল আর এই অ্যাক্সিসটাকে বলে ভার্টিক্যাল। হরাইজন্টাল অ্যাক্সিসে কি দেখি, ন্যাশনাল ইনকাম অর টোটাল ইনকাম, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে কি দেখি, টোটাল সেভিং এন্ড টোটাল ইনভেস্টমেন্ট, তাই লেখা আছে। অন দ্য আদার হ্যান্ড টোটাল সেভিং এন্ড টোটাল ইনভেস্টমেন্ট আর মেজার্ড অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ইন দ্য ডায়াগ্রাম এস অফ ওয়াই, এ দেখো এই যে এস অফ ওয়াই এটা কি, এটা টোটাল সেভিং কার্ড, ঠিক আছে, বলছে ইন দ্য ডায়াগ্রাম এস অফ ওয়াই ইজ দ্য টোটাল সেভিং কার্ড। This curve is drawn as a upward rising straight line. দেখো এই কার্ভটা কেমন হয়েছে, স্ট্রেট লাইন হয়েছে, হ্যাঁ স্যার স্ট্রেট লাইন হয়েছে, আপওয়ার্ড হচ্ছে, তাই না, এটাকে বলে আপওয়ার্ড স্ট্রেট লাইন কার্ভ। দিস ইজ বিকজ, মানে এটা এরকম কেন হয়েছে, এর পেছনে কারণটা কি, এরকম উপরের দিকে উঠেছে তার কারণটা কি, তার কারণ হচ্ছে ইনকাম বাড়লে, ন্যাশনাল ইনকাম বাড়লে সেভিংস বাড়বে, ন্যাশনাল ইনকাম কমলে সেভিংস কমবে। দেখো তাই লিখেছি, দিস ইজ বিকজ টোটাল সেভিং ইনক্রিজেস অ্যাজ ন্যাশনাল ইনকাম ইনক্রিজেস এন্ড টোটাল সেভিং ডিক্রিজেস অ্যাজ ন্যাশনাল ইনকাম ডিক্রিজেস, ঠিক আছে। এবার বলছে দিস কার্ভ স্টার্টস ফ্রম দ্য ভার্টিক্যাল নেগেটিভ অ্যাক্সিস, ঠিক আছে, এই যে এই কার্ভটা কোথা থেকে শুরু হয়েছে, হরাইজন্টাল থেকে শুরু হয়েছে নাকি ভার্টিক্যাল থেকে শুরু হয়েছে, স্যার এই তো ভার্টিক্যাল থেকে শুরু হয়েছে। আচ্ছা ভার্টিক্যাল থেকে শুরু হয়েছে বুঝলাম, পজিটিভ না নেগেটিভ থেকে, দেখো এটা জিরো, এর উপরে হচ্ছে পজিটিভ আর এর নিচে নেগেটিভ, স্যার নেগেটিভ থেকে শুরু হয়েছে। তাহলে এখানে কি লেখা আছে, this curve starts from the vertical negative axis, ঠিক আছে, this means that the amount of saving is negative when national income is zero। তার মানে দেখো সেভিংস নেগেটিভ হয়েছে, তাই না, সেভিংস কার্ভটা দেখো নেগেটিভ থেকে শুরু হয়েছে, কারণ তুমি নিজে বোঝার চেষ্টা করো, তুমি ধরো ইনকাম করেছো 0 টাকা, তুমি নিজে ভাবো আজ যদি তুমি কোনো টাকা যদি ইনকাম না করতে পারো তা সত্ত্বেও কি তোমার পেছনে খরচা হবে না, অবশ্যই খরচা হবে। কোথা থেকে খরচাটা করবে, সেভিংস ভেঙে খরচা করবে। এখানে এই কথাটাই বলতে চেয়েছে, এই যে এই সেভিংস কার্ভ কেন ভার্টিক্যাল নেগেটিভ অ্যাক্সিস থেকে শুরু হয়েছে তার কারণ হচ্ছে, বলছে অ্যামাউন্ট অফ সেভিং ইজ নেগেটিভ when ন্যাশনাল ইনকাম ইজ জিরো। ইনকাম যদি জিরো হয় তখন সেভিংস নেগেটিভই হবে, ঠিক আছে। তো ইনকাম যদি, এর পেছনে লজিকটা বোঝার চেষ্টা করো। আজ এখন তুমি স্টুডেন্ট, পড়াশোনা করছো, তুমি কোনো টাকা ইনকাম করছো না, কিন্তু তোমার পেছনে তো খরচা হচ্ছেই, তুমি নিজেই ভাবো না, আজ তোমার কোনো ইনকাম নেই, তো ইনকামটার জন্য তোমাকে খরচা করতে হচ্ছে, খরচাটা কোথা দিয়ে করছো, খরচাটা তোমাকে, তোমার যদি সেভিংস থাকে সেভিংস থেকে টাকা নিয়ে করতে হচ্ছে, সেভিংস তো নেগেটিভ হবেই, ঠিক আছে। দিস ইজ বিকজ সাম অ্যামাউন্ট অফ, এটা হলো, আচ্ছা এবার বলছে দিস ইজ বিকজ সাম অ্যামাউন্ট অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার এক্সিস্ট ইভেন থ্রু ন্যাশনাল ইনকাম ইজ জিরো, যেটা আগে বললাম ন্যাশনাল ইনকাম জিরো হলেও তোমাকে খরচা করতে হবে। দ্য অ্যামাউন্ট অফ
total consumption, the amount of total consumption expenditure at zero level of national income is the amount of negative saving. বলছে amount of total consumption expenditure at zero level of national income is the amount of total saving. ধরো তুমি ইনকাম করেছো 0 টাকা এই করোনার সময়, ধরো তোমার ঘরে তোমার সংসারে কোনো ইনকামই ছিল না, ঠিক আছে, ইনকাম 1 টাকাও ছিল না, খরচা হয়নি, হ্যাঁ স্যার খরচা হয়েছে, সেই খরচা তুমি করলে কোথা থেকে? ধরো তুমি 100 টাকা খরচা হয়েছে, 100 টাকা খরচা হয়েছে, ঠিক আছে, তো তুমি 100 টাকা খরচা করলে, কোথায় করলে? কেন সেভিং ভাঙলাম, তাহলে -100 হয়ে গেল না? তো এটাই বলতে চেয়েছে এখানে, এটাই বলতে চেয়েছে, নতুন কিছু বলেনি। দ্য অ্যামাউন্ট অফ টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার এট জিরো লেভেল অফ ন্যাশনাল ইনকাম যখন জিরো, তখন টোটাল কনজাম্পশন কিছু হয়েছে, ঠিক আছে, ইজ দ্য অ্যামাউন্ট অফ নেগেটিভ সেভিং, ঠিক আছে, ইজ দ্য অ্যামাউন্ট অফ নেগেটিভ সেভিং। দিস সেভিংস কার্ভ কাট হরাইজন্টাল অ্যাক্সিস, এই যে সেভিং কার্ভ কাট করছে কোথায়? হরাইজন্টাল অ্যাক্সিস কে, দেখো হরাইজন্টাল অ্যাক্সিস কে কাট করেছে, ঠিক আছে, because saving is positive after, because saving is positive, ঠিক আছে, after a fixed level of national income, একটা ন্যাশনাল ইনকামে যদি একটা লেভেলে পৌঁছায় তখনই কাট করবে, তার আগে তো কাট করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে তো কাট করেনি, এখানে কাট করেনি, এখানে কাট করেনি, এখানে কাট করেনি, এখানে একটা ঠিকঠাক ইনকামে গিয়ে পৌঁছেছে, তো এত অবধি লেখা হলো, ঠিক আছে, আর অল্প আর একটা প্যারা বাকি আছে, ওটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এত টুকে নাও। এরপরে এইটুকু লেখা বাকি আছে, তোমরা দেখে নাও। বলছে ইন দা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে কি দেখাচ্ছে? আই ইজ দা ইনভেস্টমেন্ট কার্ভ। এই কার্ভে কি দেখাচ্ছে? এই কার্ভে দেখাচ্ছে আই হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কার্ভ, ঠিক আছে, দিস ইজ স্ট্রেট লাইন। এই যে আই তো একটা ইনভেস্টমেন্ট কার্ভ, এটা একটা স্ট্রেট লাইন হয়েছে এবং যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়েছে, ঠিক আছে, তো বা বলেছে হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল, একই ব্যাপার। দিস ইজ বিকজ হিয়ার ইট ইজ অ্যাজিউমড দ্যাট, এরকম কেন হচ্ছে? কারণ এটাই তো অটোনোমাস ইনভেস্টমেন্ট, তাই না? The fixed amount of autonomous investment, like autonomous investment. From the diagram it is seen that এই ডায়াগ্রাম থেকে কি দেখতে পাচ্ছি? এই যে SY কার্ভ, ইনভেস্টমেন্ট কার্ভ কে ইন্টারসেক্ট করেছে কোথায়? P পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম কত? OY। এই তো শেষ। তো আমরা আগেও নোট লিখেছি, এখন নোট লেখালাম, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা লিখবে, ঠিক আছে, শেষ হয়ে গেল কোশ্চেনটা। দেখো এরপরে যে কোশ্চেনটা পড়বো সেটা কি? এক্সপ্লেইন ব্রিফলি দ্য ইমপ্লিকেশন অফ ভেরিয়াস লিকেজ। লিকেজ বলেছে, কোশ্চেনটা কি? লিকেজ, লিকেজকে বাংলায় আমরা বলি কি? ছিদ্র। বলছে ভেরিয়াস লিকেজ, ইমপ্লিকেশন অফ ভেরিয়াস লিকেজ ইন দ্য প্রসেস অফ ওয়ার্কিং অফ দ্য কেইনসিয়ান ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। মানে কেইনসিয়ান ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আছে না, ওর মধ্যে বেশ কিছু লিকেজ দেখা যায়, সেই লিকেজ গুলোরই ইমপ্লিকেশন জানতে চেয়েছে। অর্থাৎ লাইনটার মানে বলতে যে কেনসের বিনিয়োগ গুণকে কার্যকারিতার মধ্যে যে ছিদ্রগুলি আছে তাদের তাৎপর্য লেখো। আবার বলছি, কেনসের বিনিয়োগ গুণকের কার্যকারিতার মধ্যে যে ছিদ্রগুলি আছে তাদের তাৎপর্যগুলো লেখো। দেখো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কি আগে পড়েই নিয়েছি, কোনো অসুবিধা নেই, আমরা আগে ডিটেলসে পড়েছি। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হলো একটা স্ট্রং উইপন, ঠিক আছে, একদম বলতে পারো শক্তিশালী হাতিয়ার, ঠিক আছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে এক ধরনের শক্তিশালী হাতিয়ার, মানে স্ট্রং উইপন, ঠিক আছে। এর কারণটা কি? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারে যদি সামান্য কিছু চেঞ্জ হয় তাহলে ন্যাশনাল ইনকাম বিশাল চেঞ্জ হবে, ঠিক আছে। বলছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার যদি সামান্য কিছু চেঞ্জ হয় তাহলে ন্যাশনাল ইনকাম প্রচুর চেঞ্জ হতে পারে। তাই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মানে বেশ কিছু লিকেজ আছে, সেই লিকেজ গুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। এই কোশ্চেনটা সিইউবি কম অনার্সে 2014 এ এসেছিল, সুন্দর কোশ্চেন ছিল, পার্ট কোশ্চেন, একটা টোটাল তো বড় কোশ্চেন দেয়, তার মানে এটা একটা পার্ট ছিল। সেই পার্টে কি লিকেজে পয়েন্ট, কটা পয়েন্ট আছে? 6টা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, দা ফ্রেশ ইনকাম। ফ্রেশ ইনকাম মানে জানো তো? ফ্রেশ ইনকাম মানে কি? নতুন আয়, ঠিক আছে, নতুন আয়। ফ্রেশ ইনকাম মে বি ইউজ, ফ্রেশ ইনকামটা তুমি কোথায় ইউজ করবে? টু রিপে দ্য ওল্ড ডেট। হয়তো তুমি পুরনো কোনো লোন ছিল, পুরনো কোনো ডেট ছিল, সেটাকে রিপে করবে। কি দিয়ে রিপে করবে? ফ্রেশ ইনকাম দিয়ে। ফ্রেশ ইনকাম দিয়ে ওল্ড ডেটটা তুমি শোধ করে দেবে। নাম্বার 2, লিকুইডিটি প্রেফারেন্স মে ইনক্রিজ ডিউ টু ইনক্রিজ ইন ইনকাম। লিকুইডিটি প্রেফারেন্স মানে জানো তো? নগদ পছন্দ। লিকুইডিটি প্রেফারেন্স মানে হচ্ছে তোমার নগদ পছন্দ। বলছে লিকুইডিটি প্রেফারেন্স মে ইনক্রিজ,
মানে নগদ পছন্দ তোমার বৃদ্ধি পেতে পারে, বাড়তে পারে। কখন? ইনকাম যদি বেড়ে যায়। ইনকাম যদি বেড়ে যায় তাহলে তোমার লিকুইডিটি প্রেফারেন্স বাড়তে পারে। দুটো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? দ্য ফ্রেশ ইনকাম মানে নতুন আয় মে বি ইউটিলাইজ ইন বাইং ফরেন গুডস, মানে তোমার যদি কোনো নতুন আয় থাকে, তো ফ্রেশ ইনকাম থাকে, তাহলে তুমি ফরেন গুডস পারচেজ করতে পারবে। নেক্সট বলে যে প্রাইস অফ গুডস মানে গুডস এর দাম, স্পেশালি মানে বিশেষ করে দ্য প্রাইস অফ এগ্রিকালচারাল এন্ড কনজাম্পশন গুডস। এগ্রিকালচারাল গুডস মানে তোমার কৃষিজাত দ্রব্য, কনজাম্পশন গুডস মানে ভোগ, যেই সমস্তগুলো আমরা ভোগ করি সেই সমস্ত দ্রব্যের দাম বাড়বে। ঠিক আছে, মানে লিকেজের ফলে কি হতে পারে? প্রাইস অফ গুডস, গুডস এর প্রাইস বাড়বে। স্পেশালি বলতে পারো এগ্রিকালচারাল মানে এগ্রিকালচার যে গুডস হয় তার প্রাইস বাড়তে পারে, কনজাম্পশন গুডস হয় তার প্রাইস গুলো বাড়তে পারে। দেয়ারফর এক্সট্রা ইনকাম মে বি নালিফাইড টু মিট দ্য রাইজিং কস্ট অফ গুডস। যে তুমি যে এক্সট্রা ইনকাম করবে না, সেই এক্সট্রা যে ইনকাম করবে তোমার তো খরচাতেই পুরো টাকাটা চলে যাবে। তো এখানে এটাই বলেছে, বলছে এর ফলে যে তুমি এক্সট্রা ইনকাম করবে না, সেটা এক্সট্রা এক্সপেন্সেস করতেই তোমার শেষ হয়ে যাবে। যদি এক্সট্রা ইনকাম যদি ধরো তুমি 500 টাকা করো, এই 500 টাকায় তোমার এক্সট্রা খরচা করে ফেলতে হবে। ঠিক আছে, কেন 500 টাকা এক্সট্রা খরচা করতে হবে? কারণ এই জিনিসগুলোর দাম বেড়ে যাচ্ছে। As a result, income and employment could not be increased. এর ফলে কি হবে? ইনকাম আর এমপ্লয়মেন্ট তোমার বাড়াতে পারবে না। এই জিনিসগুলো এখানে বলেছে। অর্থাৎ এখানে বলতে পেরেছে যে ইনকাম আর ইনভেস্টমেন্ট যে পরিমাণ বাড়তো সেটার বাড়ার কোনো পসিবিলিটি নেই। 5 নম্বর পয়েন্ট কি বলেছে? পার্সোনাল ইনভেস্টমেন্ট মে রিডিউস, পার্সোনাল ইনভেস্টমেন্ট রিডিউস করবে। ঠিক আছে, মানে ব্যক্তিগত বিনিয়োগ রিডিউস করবে। কখন রিডিউস করবে? ইফ দ্য গভর্নমেন্ট উইথড্র ফান্ড, গভর্নমেন্ট যদি তাদের ফান্ডটা উইথড্র করে নেয় ফর পাবলিক ইনভেস্টমেন্ট, মানে পাবলিকের জন্য যে টাকাটা ইনভেস্ট করতো সেটা যদি উইথড্র করে নেয়, তাহলে কি হবে? পার্সোনাল ইনভেস্টমেন্ট যে আছে সেটা কমে যাবে। শর্টেজ অফ ক্যাপিটাল গুডস, ক্যাপিটাল গুডস যদি শর্ট হয়, ঠিক আছে, ক্যাপিটাল গুডস যদি শর্ট হয়, মে স্ট্যান্ড অ্যাজ অ্যান অবস্টাকেল ফর দ্য ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট। ঠিক আছে, তো তার মানে ইনভেস্টমেন্ট আর এমপ্লয়মেন্ট যে ইনক্রিজ হতো না, তার পথে বাধা সৃষ্টি হতে পারে ক্যাপিটাল গুডস শর্টেজ। তো এটাই বলেছে। স্যার এই বেঙ্গলি ভার্সনের নোটটা দেবেন না? হ্যাঁ দেবো তো। এই তো এত অবধি বোঝা গেল না? হয় তোমরা ইংলিশে, এর বাংলা হয় পিডিএফ আকারে দিয়ে দেবো, নাহলে ভিডিওর মধ্যেই তুমি পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি পয়েন্টটা, তোমাদের কোশ্চেনটা ছিল জানা দরকার ছিল, বলে দিলাম। নেক্সট কোশ্চেন বলেছে কনসিডার আ লিনিয়ার টাইপ অফ কেনসিয়ান কনজাম্পশন ফাংশন। কনসিডার আ লিনিয়ার টাইপ অফ কেনসিয়ান কনজাম্পশন ফাংশন। লিনিয়ার টাইপ, এটা তোমরা নিজেই সবাই জানো লিনিয়ার টাইপ অফ কেনসিয়ান কনজাম্পশন ফাংশন কোনটা? এই যে c ইকুয়াল টু a প্লাস b y। ঠিক আছে, তো c ইকুয়াল টু a প্লাস b y। এখানে a বলতে কি বোঝায়? a বলতে বোঝাচ্ছে ফিক্সড কনজাম্পশন এক্সপেন্ডিচার, আর b টা কি? এমপিসি। b টা হচ্ছে এমপি। দেখো কি লিখেছি, according to Professor Keynes, total consumption expenditure মানে C of the country, যে কোনো কান্ট্রি কনজাম্পশন এক্সপেন্ডিচার কিসের উপর ডিপেন্ড করে? ন্যাশনাল ইনকাম আর টোটাল ইনকামের উপর। একটা দেশের ন্যাশনাল ইনকাম বা টোটাল ইনকাম আছে, তার উপরই ডিপেন্ড করবে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। স্টেবল এন্ড ডিপেন্ডেন্সি, স্টেবল মানে স্থায়ী আর নির্ভরশীলতা, স্থায়ী আর নির্ভরশীলতা। রিলেশন এবং ওয়াই এন্ড সি, যে কোনো দেশের ওয়াই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম আর সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, এদের মধ্যে স্টেবল আর ডিপেন্ডেন্সি রিলেশন আছে। এটাই হচ্ছে কনজাম্পশন ফাংশন বা প্রপেনসিটি টু কনজিউম। দাস সি ইকুয়াল টু সি অফ ওয়াই, মানে কোন দেশের কনজাম্পশন কিসের উপর ডিপেন্ড করে? সেই দেশের ন্যাশনাল ইনকামের উপর, ইজ দ্য কনজাম্পশন ফাংশন অর প্রপেনসিটি টু কনজিউম। স্ট্রেট লাইন কেনসিয়ান কনজাম্পশন ফাংশন ইজ সি ইকুয়াল টু a প্লাস b y, যেখানে a হচ্ছে ফিক্সড কনজাম্পশন এক্সপেন্ডিচার স্থির ভোগ ব্যয়, আর বি হচ্ছে এমপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এই বলেছে, সেইটুকু লিখলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এই কোশ্চেনটা যদিও অলরেডি আমাদের আগে পড়ানো হয়ে গেছে। কোশ্চেনটা কি বলেছে? হাউ ডু ইউ ডেরাইভ এপিসি এন্ড এমপিসি ফ্রম দ্য কনজাম্পশন ফাংশন। কনজাম্পশন ফাংশন থেকে তুমি কি করে এপিসি আর এমপিসি ডেরাইভ করবে, এটা একটা ডায়াগ্রাম আকারে দেখাতে বলেছে, ডায়াগ্রাম আকারে, ঠিক আছে, ছবি এঁকে। তারপর বলেছে এটাই কখনো কখনো ঘুরিয়ে দিতে পারে, এক্সপ্লেন গ্রাফিক্যালি হোয়াট হ্যাপেন্স টু এপিসি এন্ড এমপিসি উইথ রাইজ ইন ইনকাম। ইনকাম যদি রাইজ করে তাহলে এপিসি আর এমপিসি তুমি গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে বলেছে। এটা অলরেডি আমাদের আগে করানো হয়ে গেছে, কোশ্চেনটা আমি পড়িয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। তো তবে এই অ্যান্সারটা কেমন লিখতে হবে সেটা আমি এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে, বা যদি ভিডিও দেখতে না পারো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে ভ্যালু অফ এমপিসি রেঞ্জ
এমপিসি ভ্যালু কি হয়? আরে আমি তো বহুবার পড়েছি এমপিসি, ঠিক আছে। এমপিসি, এমপিসি কি শিখেছিলাম? এমপিসি বলতে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ডেল্টা সি আর ডেল্টা ওয়াই, ঠিক আছে। তো তো তুমি ডেল্টা সি কে ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করলে এমপিসি হবে। বা তুমি বলতে পারো কনজাম্পশন এক্সপেন্ডিচারের চেঞ্জ আর তোমার ন্যাশনাল ইনকামের চেঞ্জ, ঠিক আছে। যে এদের যে এটাই তো তোমার এমপিসি, তাই না? তো আমরা তো এটা অলরেডি পড়েই নিয়েছি না, তাহলে কি বলবো? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই মানে হচ্ছে তোমার, মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার আছে, কনজাম্পশন এক্সপেন্ডিচারের যে চেঞ্জ আর ন্যাশনাল ইনকামের চেঞ্জ, এদের রেশিও, ঠিক আছে। এদের রেশিওই হচ্ছে তোমার এমপিসি। আর এমপিসি কে আমরা বি দ্বারা ডিনোট করি। আর এদের মান আমরা কি শিখেছি? এটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাই তো। তার মানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে এমপিসির মান। মানে মানে হচ্ছে 0-র বেশি হবে কিন্তু 1 এর কম হবে। এটা তো আমরা পড়েছিলাম, তাই না? আমরা পড়েছিলাম তো। এমপি চার্লি পরীক্ষায় যদি কখনো বলে ভ্যালু অফ এমপিসি বা রেঞ্জ অফ এমপিসি, তুমি কি লিখবে? বলবে যে এমপিসি মানে হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে। তো আর একটু যদি এক্সপ্লেন করতে চাও তাহলে তুমি বলবে কনজাম্পশন এক্সপেন্ডিচার, চেঞ্জ ইন কনজাম্পশন এক্সপেন্ডিচার, চেঞ্জ ইন ন্যাশনাল ইনকামের যে রেশিও, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এমপিসি। এমপিসি কে আমরা বি দ্বারা ডিনোট করি, ঠিক আছে। এমপিসির মান 0 থেকে 1 এর মধ্যে থাকে, অর্থাৎ 0-র বেশি কিন্তু 1 এর কম, ঠিক আছে। তো এবার কি লিখেছি দেখো এই লেখাটা, দ্য রেঞ্জ অফ এমপিসি ইজ ফ্রম 0 to 1 ইফ ডিউ টু ইনক্রিজ ইন ইনকাম, ইনকাম যদি ইনক্রিজ করে, কনজাম্পশন ইনক্রিজেস বাই 100%। এটা হতেই পারে, ধরো আমার ইনকাম যা ইনক্রিজ করলো, পুরো ইনকামটাই আমি কনজিউম করে নিয়েছি, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1, বুঝতে পারলে না? ধরো আমার ইনকাম সাপোজ 100 টাকা বেড়ে গেল, তাহলে আমি মনে করছি যত টাকা ইনকাম বেড়ে গেল ঠিক তত টাকা কনজিউম করে দিয়েছি, তার মানে আমি 100/100ই তো বলবো, তাই না? তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাই লিখেছি এখানে 1। ইফ ডিউ টু ইনক্রিজ ইন ইনকাম কনজাম্পশন ডাজ নট ইনক্রিজ অ্যাট অল, ধরো তোমার ইনকাম ইনক্রিজ করলো কিন্তু কনজাম্পশন কিছু ইনক্রিজই করলো না, তাহলে কনজাম্পশন কত হবে? ইনক্রিজ 0 হবে। আর ডেল্টা ওয়াই, ঠিক আছে, তো যতটা চেঞ্জ হলো তাহলে করলে 0 হবে। The two are extreme cases. Usually MPC is less than 1 and greater than 0. তার মানে আমি দুটো কেস বললাম। ইনকাম ধরো বাড়লো, ইনকাম যত টাকা বাড়লো তত টাকায় যদি তোমার কনজাম্পশন বাড়ে, সেরকম কেসের ক্ষেত্রে কি হবে? সেরকম কেসের ক্ষেত্রে এমপিসি হবে 1, ঠিক আছে। এবার ধরো ইনকাম যত পার্সেন্ট বাড়লো কিন্তু কনজাম্পশন 1%ও বাড়লো না, তো 0% বাড়লো, সেক্ষেত্রে এমপিসি হবে 0। এটাই হচ্ছে দুটো এক্সট্রিম কেসেস। বলছে ইউজুয়ালি এমপিসি ইজ লেস দ্যান 1 এন্ড গ্রেটার দ্যান 0, এটাই তো বলতে চেয়েছি এখানে, ঠিক আছে। তো এটা ইংলিশ, বেঙ্গলি লেখা জানতে চাইলে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে বেঙ্গলি লেখাটা কি লিখতে হতে পারে, ঠিক আছে। তো আর তোমাদের অজয় কুমার নন্দীর বই যদি তোমরা ফলো করো তাহলে ওখানে না ওরা 4টে পয়েন্ট দিয়েছে। 4টে পয়েন্ট কি কি দিয়েছে? যেটা বললাম 4টে পয়েন্ট, মানে দুটো পয়েন্ট আমি অলরেডি বলে দিলাম, এই দুটো পয়েন্ট অলরেডি বলে দিলাম, তাই না? দুটো পয়েন্ট অলরেডি বলে দিলাম। তো এখানে দেখো আমি বলছি কি লিখেছে। ফার্স্ট পয়েন্ট ওরা কি বলেছে বইতে, ফার্স্ট পয়েন্ট অজয় কুমার নন্দীর বইতে কি বলেছে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, দেখো শোনো। 1 নম্বর বলেছে, কারণ আমরা তো আগেই পড়লাম ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, তাই না? আমরা পড়েছি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। এবার 1 নম্বর বলছে ডেল্টা সি যদি 0 হয়, ডেল্টা সি যদি 0 হয় তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কত হবে? 0 বাই ডেল্টা ওয়াই, মানে অ্যান্সার 0ই হবে। মানে কোনটা? এই পয়েন্টটা, এই পয়েন্টটা, ঠিক আছে। তো 2 নম্বর কি বলেছে? এটা 1 নম্বর বললাম। 2 নম্বর বলেছে ডেল্টা সি যদি ডেল্টা ওয়াই হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডেল্টা সি বাই ডেল্টা সি আর ডেল্টা ওয়াই যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে ডেল্টা সি আর ডেল্টা ওয়াই কি হবে? 1 হবে, ঠিক আছে। ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে 1 হবে। দুটো কন্ডিশন হলো, এই দুটো কন্ডিশনই আমি আগে বলেছি। 3 নম্বর কন্ডিশনটা কি বলেছে? ডেল্টা সি লেস দেন 0, যদি ডেল্টা সি লেস দেন 0 হয়, ঠিক আছে, তখন ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই ও লেস দেন 0 হয়, ঠিক আছে। তো বলছে ডেল্টা সি যদি লেস দেন 0 হয় তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই ও তোমার লেস দেন 0 হবে, ঠিক আছে। আর ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দেন 0 হবে, তার মানে এখানে বলতে চাইছি, অর্থাৎ মানে বলেছে ডেল্টা সি লেস দেন যদি 0 হয়, ঠিক আছে, ডেল্টা সি লেস দেন 0 মানে কি? নেগেটিভ,
তোমরা বলো না ডেল্টা সি কখনো নেগেটিভ হতে পারে? কনজাম্পশন কখনো নেগেটিভ হয়? কোনোদিন কনজাম্পশন নেগেটিভ হয় না, তার মানে এই পয়েন্টটাই হবে না। তো ডেল্টা সি যদি লেস দেন 0 হয় মানে নেগেটিভ হয়, তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই ও তোমার লেস দেন 0 হবে, তাই না? অর্থাৎ এখানে বলছে কনজাম্পশন এক্সপেন্ডিচার যে নেগেটিভ, এটা বাস্তবে কখনো কল্পনাই করা যায় না, ঠিক আছে? সুতরাং ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দেন 0 এটা হবে না, অর্থাৎ ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কখনো 0 থেকে ছোট হতে পারে না। আমরা কি শিখেছি? এমপিসির মান, ঠিক আছে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তোমাকে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, কারণ এই দুটো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। বলছে তোমাদের মনে যদি কোশ্চেন থাকে, একটা তো বললাম ডেল্টা সি যদি 0 হয় তাহলে কি হবে, ডেল্টা সি ডেল্টা ওয়াই হলে কি হবে, কিন্তু ডেল্টা সি যদি 0 কম হয়, ডেল্টা সি 0 কম মানে কি? ডেল্টা সি 0 কম মানে নেগেটিভ। কিন্তু তোমরা নিজেরা ভাবো, বাস্তবে কি ডেল্টা সি মানে কনজাম্পশন কখন নেগেটিভ হতে পারে? কোনোদিন নেগেটিভ হতে পারে না। আর কনজাম্পশন যদি কোনোদিন নেগেটিভ হতে না পারে, তার মানে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কখনো 0 কম হতে পারবে না। 0 কম হতে পারবে না, তো আমরা আগেই বলেছি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কখনো 0 কম হতে পারে না, এটাই বলতে চেয়েছে। দেখো এখানে বইতে বলেছে ডেল্টা সি লেস দেন 0, বলছে ডেল্টা সি লেস দেন 0 মানে নেগেটিভ। আর যদি ডেল্টা সি লেস দেন 0 মানে ডেল্টা সি যদি নেগেটিভ হয়, তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই ও নেগেটিভ হবে, ঠিক আছে? কিন্তু বাস্তবে কখনো কনজাম্পশন নেগেটিভ হতে পারে না। সুতরাং ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে, নেগেটিভ হবে না, ঠিক আছে? নেগেটিভ হবে না মানে 0 থেকে ছোট হবে না, এটাই বলেছে। লাস্ট পয়েন্ট, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে? এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার ডেল্টা সি গ্রেটার দেন ডেল্টা ওয়াই হতে পারে? 4 নম্বর ডেল্টা সি গ্রেটার দেন ডেল্টা ওয়াই, ঠিক আছে? ডেল্টা সি দেখো এটাও কখনো হবে না, মানে এটাও কোনোদিন হতে পারে না, ডেল্টা সি কখনোই ডেল্টা ওয়াই থেকে বেশি হতে পারে না, ঠিক আছে? ডেল্টা সি কখনোই ডেল্টা ওয়াই থেকে বেশি হতে পারে না। আর যদি এটা হয় তাহলে হবে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই গ্রেটার দেন 1। তাহলে যেটা বলছিলাম, ডেল্টা সি যদি ডেল্টা ওয়াই থেকে বেশি হয়, তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই 0 বেশি হবে। কিন্তু তোমরা নিজেরা ভাবো, তুমি যত টাকা কামিয়েছো, তো ধরো তোমার ইনকামে যত চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কনজাম্পশন ধরো ইনকাম ধরো 100 টাকা বেড়েছে, ঠিক আছে? তো দেখা গেল তুমি খরচা 150 টাকা বাড়িয়ে দিলে, এটা কখনো পসিবল না, ঠিক আছে? এটা কখনো পসিবল না। এই জন্য বলছে ডেল্টা সি যদি ডেল্টা ওয়াই থেকে বেশি হয়, এখানে বইতে লিখেছে ডেল্টা সি যদি ডেল্টা ওয়াই থেকে বেশি হয়, তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই 0 বেশি হবে। কিন্তু ডেল্টা সি কখনোই ওয়াই এর চেয়ে বেশি হতে পারে না, ডেল্টা সি কখনোই ডেল্টা ওয়াই থেকে বেশি হতে পারে না, ঠিক আছে? অর্থাৎ তাহলে বলতে পারি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কখনোই 1 বড় হবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর বলছে ডেল্টা সি যদি, আরেকটা বলেছে ডেল্টা সি যদি ধরো এরকম হয়, বলছে ডেল্টা সি লেস দেন ডেল্টা ওয়াই, ডেল্টা সি যদি মানে লেস দেন ডেল্টা ওয়াই যদি ডেল্টা সি হয়, ঠিক আছে, মানে ডেল্টা ওয়াই এর থেকে যদি ডেল্টা সি যদি কম হয়, সেক্ষেত্রে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কি হবে? সেক্ষেত্রে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দেন 1 হবে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দেন 1 হবে। এই 5টা কন্ডিশন মাথায় রাখবে। হ্যাঁ, তোমাকে পরীক্ষায় না লিখলেও চলবে, আমি বলে দিলাম জাস্ট, প্রথমে তো এটা বোঝা গেল। তার মানে তোমাকে ডেল্টা সি যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই 0 হবে, মানে এমপিসি 0 হবে। ডেল্টা সি আর ডেল্টা ওয়াই যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে 1 হবে। আচ্ছা, ডেল্টা সি যদি 0 কম হয়, দেখো বাস্তবে ডেল্টা সি কখনো 0 কম হতে পারে না, ঠিক আছে? 0 কম হতে পারে না। তারপর ডেল্টা সি গ্রেটার দেন যদি ডেল্টা ওয়াই হয়, দেখো বাস্তবে ডেল্টা সি কখন ডেল্টা ওয়াই চেয়ে বেশি হতে পারে না, মানে 0 বেশি হবে না। আর ডেল্টা সি লেস দেন ডেল্টা ওয়াই যদি হয়, তার মানে এমপিসি তখন 1 কম, এটা হতে পারে। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এমপিসি 0 বেশি হতে পারে, 0 বেশি হতে পারে, কিন্তু 0 কম হতে পারে না। ডেল্টা সি কে মানে এমপিসি কি হতে পারে? এমপিসি 0 বেশি হতে পারে, কিন্তু 1 কম হবে। এমপিসি 0 বেশি হবে, কিন্তু 1 কম হবে। একদিকে যেমন 0 মানে নেগেটিভ যেমন হতে পারবে না, তেমনি 1 বেশি হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এইটাই তোমাকে লিখতে হবে। তখন তোমাকে যদি কখনো বলে ভ্যালু অফ এমপিসি বা রেঞ্জ অফ এমপিসি, তখন তুমি কি লিখবে? তখন তোমাকে কি লিখতে হবে? তখন বলতে হবে এমপিসির মানটা 0 থেকে 1 মধ্যে থাকে, তার মানে
জিরোর বেশি হতে পারে, জিরোর কম হতে পারবে না, মানে নেগেটিভ হতে পারবে না। একের কম হতে পারে কিন্তু একের বেশি হতে পারবে না, এটা বলেছে। এবার এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কন্ডিশন, তুমি পাঁচটা কন্ডিশন লিখতে পারো, বাট পাঁচটা কন্ডিশন যদি না লিখতে পারো তুমি অ্যাটলিস্ট এই দুটো কন্ডিশন দিতেই হবে। তো বোঝা গেল? তো আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন বলেছে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট কি? ইনভেন্টরি ইনভেস্টমেন্ট এর বাংলাটা হচ্ছে মজুত পণ্যে বিনিয়োগ। ঠিক আছে, এটা বলতে কি বোঝায়? অ্যামাউন্ট স্পেন্ট বাই আ ট্রেডার টু কিপ রেডি স্টক অফ সেলেবল গুডস ইন শপ ইজ কল্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। বলতে চেয়েছে, ঠিক আছে, তো বলছে দ্য অ্যামাউন্ট স্পেন্ড বাই আ ট্রেডার, ট্রেডার তো অ্যামাউন্ট স্পেন্ড করবেই, ঠিক আছে, টু কিপ রেডি স্টক of sellable goods in shop is called inventory investment. Cost of inventory forms a large part of total investment. Total investment মধ্যে একটা large part, ঠিক আছে, তোমার কি বলছে, cost of inventory forms a large part in total investment. টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে তোমার একটা লার্জ পার্ট হিসেবে কাজ করছে ইনভেন্টরি ইনভেস্টমেন্টটা, ঠিক আছে। তো এবার তোমরা যদি তোমাদের আমি যে নোটটা লেখাচ্ছি এই নোটটা তোমরা লিখে নেবে, ঠিক আছে, এটাও আমরা এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি লেখা আছে। একজন ব্যবসায়ী তার কারবারে যে অর্থ বিনিয়োগ করে তা বিভিন্ন কারণে হতে পারে। বলছে একজন বিজনেসম্যান তার বিজনেসে যে টাকা পয়সা ইনভেস্ট করবে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেই তার ইনভেস্টমেন্টটা ফিক্স অ্যাসেটও হতে পারে, আবার কারেন্ট অ্যাসেটসও হতে পারে, ঠিক আছে। কারেন্ট অ্যাসেটসে যে ইনভেস্টমেন্ট করা হয় না, তার মধ্যে মজুদ পণ্যে ইনভেস্টমেন্টটা অন্যতম। একজন কারবারিকে বা একজন বিজনেসম্যানকে ক্রেতাদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের গুডস, ঠিক আছে, বিভিন্ন ধরনের গুডস এবং প্রোডাকশন করার জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল মজুত রাখতে হয়। সম্পূর্ণ উৎপাদিত পণ্য এবং কাঁচামালের মজুত বাবদ কারবারিকে মজুত পণ্যে অর্থ বিনিয়োগ করতে হয়। এটাই হচ্ছে মজুত পণ্যে বিনিয়োগ, মানে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো বুঝতে পারলে? ইংলিশে হলে এই 3 লাইন লিখবে, আর বাংলায় হলে যেটা তোমরা দেখতে পাচ্ছ নোটটা সেটা লিখলেই চলবে। নেক্সট কোশ্চেন পড়বো, গ্রস ইনভেস্টমেন্টের সঙ্গে নেট ইনভেস্টমেন্টের পার্থক্য, মানে মোট বিনিয়োগের সঙ্গে নেট বিনিয়োগের পার্থক্য। মোট বিনিয়োগ কাকে বলে, মানে গ্রস ইনভেস্টমেন্ট কাকে বলে? দ্য অ্যামাউন্ট অফ অ্যাডিশন in the stock of capital of any country in a fixed period of time is called gross investment, ঠিক আছে। তো তো তোমরা যদি তোমাদের বইতে পড়ো কি লেখা আছে, গ্রস ইনভেস্টমেন্ট মোট বিনিয়োগ কাকে বলে, ঠিক আছে। বলছে যে কোনো দেশে যে কোনো একটা কান্ট্রিতে একটা নির্দিষ্ট সময়ে, একটা কান্ট্রিতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে মোট মূলধন যে পরিমাণ বাড়ে, মোট মূলধন যে পরিমাণ বাড়ে তাকেই বলা হয় মোট বিনিয়োগ, মানে গ্রস ইনভেস্টমেন্ট। তাহলে কি বলেছে? কোন দেশে একটা নির্দিষ্ট সময়ে স্থায়ী সম্পদের পরিমাণ, স্থায়ী সম্পদ বা মোট মূলধন একই ব্যাপার, যেটা ফিক্সড অ্যাসেটও বলতে পারো বা তুমি ক্যাপিটালও বলতে পারো। ওখানে বলেছে কি, ওই বইতে বলেছে কোন দেশে একটা নির্দিষ্ট সময়ে মোট মূলধন যে পরিমাণ বাড়ে। আর এখানে কি লেখা আছে? কোন দেশে একটা নির্দিষ্ট সময়ে, মানে কোন একটা কান্ট্রিতে একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে, তো মোট সম্পদ যে পরিমাণ বাড়ে, ঠিক আছে, মোট সম্পদ বা স্থায়ী সম্পদ, ভালো কথা, স্থায়ী সম্পদ যে পরিমাণ বাড়ে। বলছে দ্য অ্যামাউন্ট অফ অ্যাডিশন, ঠিক আছে, ইন দ্য স্টক অফ ক্যাপিটাল অফ এনি কান্ট্রি ইন আ ফিক্সড পিরিয়ড অফ টাইম ইজ কল্ড গ্রস ইনভেস্টমেন্ট। তুমি বলতে পারো কোনো একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে মোট মূলধন যে পরিমাণ বাড়ে, বা তুমি ঘুরিয়ে বলতে পারো কোনো দেশে কোনো একটা নির্দিষ্ট সময়ে মোট যে ফিক্সড অ্যাসেট আছে তার যেটা বাড়ছে ওটাই হচ্ছে তোমার গ্রস ইনভেস্টমেন্ট। নেট ইনভেস্টমেন্ট কাকে বলে? কোনো দেশে কোনো একটা নির্দিষ্ট সময়ে স্থায়ী সম্পদের পরিমাণ বাড়লো, তো তার থেকে অবচয় বাদ দিলে যেটা পড়ে থাকে তাকে বলে নেট ইনভেস্টমেন্ট। দ্য অ্যামাউন্ট রিসিভড আফটার ডিডাক্টিং ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, অফ ক্যাপিটাল ফ্রম দ্য গ্রস ইনভেস্টমেন্ট অফ এনি কান্ট্রি ইন আ ফিক্সড পিরিয়ড অফ টাইম ইজ কল্ড নেট ইনভেস্টমেন্ট। বলছে কোনো দেশে একটা নির্দিষ্ট সময় স্থায়ী সম্পদের পরিমাণে যে বৃদ্ধি হয়, ঠিক আছে, তার থেকে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতি বা অবচয়, ঠিক আছে, বাদ দিলে এটা থাকে, তাকে বলা হয় নেট বিনিয়োগ। তো মোট বিনিয়োগ কি? অ্যাডিশন ইন দ্য স্টক অফ ক্যাপিটাল, অ্যাডিশন ইন দ্য স্টক অফ ক্যাপিটাল, ঠিক আছে, মানে স্থায়ী সম্পদের পরিমাণ বৃদ্ধি, স্থায়ী সম্পদের পরিমাণ বৃদ্ধি। আর এটা নেট বিনিয়োগ, গ্রস ইনভেস্টমেন্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দাও। গ্রস ইনভেস্টমেন্ট সবসময় নেট ইনভেস্টমেন্টের বেশি হয়, আর নেট ইনভেস্টমেন্ট সবসময় গ্রস ইনভেস্টমেন্টের কম হয়। দেখো কিছুই নেই লেখা, এমনকি ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্রথমে লেখা আছে গ্রস ইনভেস্টমেন্ট কাকে বলে। তোমার যদি কিছু মনে না থাকে তুমি বাংলায় যদি লেখো তুমি এটা লিখতে পারো,
কোনো একটা দেশে নির্দিষ্ট সময় মোট মূলধন যে পরিমাণ বাড়ে তাকে বলা হয় গ্রস ইনভেস্টমেন্ট। নেট ইনভেস্টমেন্ট কাকে বলে? ওই যে মোট বিনিয়োগ থেকে অপচয় বাদ দিলে যা পড়ে থাকে, মোট বিনিয়োগ থেকে অপচয় বাদ দিলে যা পড়ে থাকে তাকে বলে নেট বিনিয়োগ। এখানে কি গ্রস ইনভেস্টমেন্ট কি অ্যাডিশন ইন দ্য স্টক অফ ক্যাপিটাল অ্যাডিশন, আর এটা কি গ্রস ইনভেস্টমেন্ট মানে ডেপ্রিসিয়েশন। গ্রস ইনভেস্টমেন্ট সবসময় নেটের চেয়ে বেশি হয় আর নেট সবসময় গ্রসের চেয়ে কম হয়, এটাই লেখা আছে, এটা টুকে দেবে। এরপরে যে কোশ্চেনটা পড়বো দেখো কি বলেছে, সাপোজ দ্য এমপিসি ইজ ইকুয়াল টু 1, এটা একবার এসেছিল 2018 এই কোশ্চেনটা এসেছিল, এটা আমি ডিসকাস করে দিচ্ছি। বলছে সাপোজ দ্য এমপিসি ইজ ইকুয়াল টু 1, এমপিসি এর ভ্যালু বলেছে 1, হোয়াট উইল বি শেপ অফ দ্য কনজাম্পশন ফাংশন, কনজাম্পশন ফাংশনের শেপটা কেমন হবে ইফ দেয়ার ইজ নো অটোনোমাস কনজাম্পশন, যদি কোনো অটোনোমাস কনজাম্পশন না থাকে তাহলে কনজাম্পশন ফাংশনের শেপটা কেমন হবে। ইন দিস কেস হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এমপিএস, এবং এরকম কেসে এমপিএস এর ভ্যালু কত হবে। আন্ডার হুইচ অ্যাজাম্পশন, এমন কি অ্যাজাম্পশন নিচ্ছ তুমি, উইল বি কনজাম্পশন ফাংশন এন্ড সেভিং ফাংশন বি প্যারালাল টু ইচ আদার, ঠিক আছে, এমন কোন অ্যাজাম্পশনে কনজাম্পশন ফাংশন সেভিং ফাংশন প্যারালাল হবে ইচ আদার। তো দেখো প্রথমটার অ্যানসারটা করে দিও, সেকেন্ডের অ্যানসারটা বলছি। বলছে এমপিসির মান যদি 1 হয়, ঠিক আছে, এমপিসির মান 1, ঠিক আছে, তো এমপিসির মান যদি 1 হয় তাহলে হোয়াট উইল বি দ্য শেপ অফ কনজাম্পশন ফাংশন, কনজাম্পশন ফাংশনের শেপ কেমন হবে। এবং এটাও বলেছে সেখানে কোনো অটোনোমাস কনজাম্পশন নেই, দেখো শেপটা হবে এরকম, দেখতে পাচ্ছ এটা হবে শেপ। কি লেখা আছে, ইফ এমপিসি ইজ 1, এমপিসি যদি 1 হয় তখন শেপ অফ কনজাম্পশন ফাংশন, কনজাম্পশন ফাংশনের শেপটা কেমন হবে, 45 ডিগ্রি আপওয়ার্ড রাইজিং স্ট্রেট লাইন। এটা হচ্ছে 45 ডিগ্রি, দেখো এটা হচ্ছে 45 ডিগ্রি আপওয়ার্ড স্ট্রেট লাইন, ঠিক আছে। তার মানে কি বলবে, যদি এমপিসি এর মান যদি 1 হয় তখন কনজাম্পশন ফাংশনের শেপটা কেমন হবে, বলে 45 ডিগ্রি আপওয়ার্ড রাইজিং স্ট্রেট লাইন। সিন্স দেয়ার ইজ নো অটোনোমাস কনজাম্পশন, এখানে কোনো অটোনোমাস কনজাম্পশন নেই, এই কারণেই এটা স্টার্ট হয়েছে অরিজিন থেকে, ইট উইল স্টার্ট ফ্রম দ্য অরিজিন। এমপিসি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এমপিসি এর মান 1, হুইচ মিন্স, তার মানে কি এমপিসি এর মান 1 মানে দেখো এমপিসি বের করতাম কি করে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে। এমপিসি এর মান যে 1 হচ্ছে এটা কি রিপ্রেজেন্ট করছে, অল ইনক্রিজ ইনকাম, যত টাকা ইনক্রিজ হলো পুরো টাকাটাই তুমি খরচা করে ফেলেছো, তাই লিখেছি অল ইনক্রিজ ইনকাম ইজ এক্সপেন্ডেড। দেয়ার উইল বি নো সেভিংস, কোনো সেভিং করতে পারছো না, তার মানে এমপিসি উইল এমপিএস, তার মানে এমপিএস উইল বি 0। আমরা জানি এমপিসি আর এমপিএস দুটোর মান 1 হয়, তাহলে এমপিএস যদি 0 হয় তাহলে এমপিসি কত, 1 হবে, তাই এটা লিখেছি, ঠিক আছে। তো এমপিসি 1 হবে তাহলে এমপিএস 0, বোঝা গেল। এটা ছবিটা দেখে নাও তোমরা। এবার বলছে ইফ দেয়ার ইজ সাম অটোনোমাস কনজাম্পশন, যদি অটোনোমাস কনজাম্পশন থাকে তখন কি হবে, এন্ড দ্য ভ্যালু অফ এমপিসি গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তো বলছে যদি কোনো অটোনোমাস কনজাম্পশন থাকে মানে এ, আর এমপিসি যদি 0 গ্রেটার দ্যান হয়, গ্রেটার দ্যান 0 হয় বাট লেস দ্যান 1 হয়, আর এমপিসি কে আমরা বি বলি, ইজ সাচ দ্যাট, তাহলে আমরা কি জানি, আমরা জানি এমপিসির মান 0 এর বেশি 1 এর কম, তাই লিখেছি 0 এর বেশি 1 এর কম, দেন উই ক্যান ডিরাইভ দ্য সেভিং ফাংশন ফ্রম দ্য কনজাম্পশন ফাংশন। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা সেভিং ফাংশন ক্যালকুলেট করব কনজাম্পশন ফাংশন থেকে। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, মানে ইনকামের উপর ডিপেন্ড করে কনজাম্পশন, আর এটাই হচ্ছে a প্লাস বি ওয়াই স্ট্রেট লাইন, আমরা আগেই শিখেছি। এন্ড দ্য সেভিং ফাংশন উইল বি প্যারালাল টু ইচ আদার, তো সেভিং ফাংশন কনজাম্পশন ফাংশন প্যারালাল হয় ইচ আদার। ছবিটা দেখো, দেখো এটা সেভিং ফাংশন আর এটা হচ্ছে কনজাম্পশন, প্যারালাল হয়েছে, ঠিক আছে, একজন আরেকজনের প্যারালাল হয়েছে, আর এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি লাইন যেখানে ওয়াই আর সি ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো ব্যাপারটা, এই ছিল, এটা তুমি লিখে দিলেই তোমার হয়ে যাবে। তবে এর বাংলা অ্যান্সারটা কি হবে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে, ঠিক আছে। তো আর না, যদি ভিডিও না দেখতে পাও আমাকে বলবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পাঠিয়ে দেবো। যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারাডক্স অফ থ্রি, ঠিক আছে। প্যারাডক্স অফ থ্রি এটাকে বলা হয় তোমার সঞ্চয়ের আপাত বিরোধিতা, মানে সঞ্চয়ের বিরোধিতা, ঠিক আছে। তো এই কোশ্চেনটা প্যারাডক্স অফ থ্রি একবার এক্সামে এসেছিল, ঠিক আছে। তো কোশ্চেনটা ডাইরেক্টলি ভাবে বলে দেয়নি, প্যারাডক্স অফ থ্রি অন্য একটা কোশ্চেন বলেছিল, ঠিক আছে। সেখানে সেই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে গেলে প্যারাডক্স অফ থ্রি এর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। তো
প্যারাডক্স অফ থ্রিফট জিনিসটা কি আমি এখন তোমাদের সামনে জাস্ট ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, বাট এরপরে অন্য একটা ক্লাসে, অন্য কোনো একটা ক্লাসে আমরা প্যারাডক্স অফ থ্রিফট জিনিসটা কি ছবি এঁকে ইন ডিটেইলস একটু বড় করে যদি প্যারাডক্স অফ থ্রিফটের যদি উপর বেস করে 6 নাম্বার বা 8 নাম্বার কোশ্চেনে কেমন লিখতে হয় ওটাও নোট দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো এখন আমরা করছি প্যারাডক্স অফ থ্রিফট জিনিসটা। এই প্যারাডক্স অফ থ্রিফট এটা বোঝার জন্য আমরা দুটো দিক থেকে বোঝাবো, দুটো দিক থেকে, একটা ইন্ডিভিজুয়ালের দিক থেকে বোঝাবো আর একটা ইকোনমিক দিক থেকে। ইন্ডিভিজুয়ালের দিকে আমরা ছোট থেকেই শুনেছি যে যত বেশি খরচ মানে যত খরচা কম করতে পারবো ততই তো আমাদের সেভিংস হবে, ঠিক আছে? মানে ইন্ডিভিজুয়ালের দিক থেকে যদি আমরা ভাবি যত খরচ কম করবো, আমরা যত খরচা কম করবো তত তো সেভিংস হবে, আর যত সেভিংস হবে ততই তো আমাদের ইনকাম হবে, এটা ইন্ডিভিজুয়াল। কিন্তু ইকোনমিক দিক থেকে এটা কিন্তু কখনোই নয়। একটা ইন্ডিভিজুয়াল, আমি আমার কথাই যদি ভাবি, আমি যত সেভ করবো সেটাই আমার ইনকাম, যত আমি সেভ করবো সেটা আমার ইনকাম। কিন্তু একটা টোটাল ওভারঅল ইকোনমিক থেকে যদি আমরা ভাবি, তার মানে ইকোনমিতে যদি সবাই যদি সঞ্চয় করে, সবাই যদি সেভিং করা শুরু করে দেয়, তাহলে একটা কান্ট্রির ন্যাশনাল ইনকাম কিন্তু কমে যাবে। ব্যাপারটা কি করে এটা তোমাদের বোঝাই। আমরা কি জানি, আমরা আগেই জানি ন্যাশনাল ইনকাম y ইকুয়াল টু c প্লাস s, আমরা আগেই শিখেছি c প্লাস s। অর্থাৎ আমি যদি 100 টাকা কামাই, আমি ধরো আমি 100 টাকা কামিয়েছি, তার মধ্যে 80 টাকা খরচা করেছি, 20 টাকা বাঁচিয়েছি, তাহলে c মানে খরচা করা আর s মানে বাঁচানো, ঠিক আছে? তো ধরো সেভিংস যত বাড়বে, ঠিক আছে, সেভিংস যত তুমি বাড়াবে, একটা কান্ট্রিতে যত জনগণ আছে, যত পপুলেশন আছে, যত পিপল আছে, ঠিক আছে, একটা কান্ট্রিতে যত পিপল আছে তারা যত সেভ করা শুরু করবে, সবাই যখন সেভ করা শুরু করবে, তখন কি হবে, দেশের কনজাম্পশন লেভেলটা ডিক্রিজ হয়ে যাবে। তাই তো লিখেছি যে একটা ধরো আমি যেটা এখন আগে উদাহরণ দিলাম ইন্ডিভিজুয়াল, ধরো আমার দেশ ভারতবর্ষ, এখানে প্রচুর মানুষ আছে, তো প্রচুর মানুষ সবাই যখন একজন করে সবাই যখন আস্তে আস্তে সেভিং করা শুরু করে দেবে, অর্থাৎ যত বেশি সেভিং করা শুরু করে দেবে, দেশের কনজাম্পশনটা কমে যাবে, তাই তো? কনজাম্পশনটা আস্তে আস্তে কমে যাবে, আর কনজাম্পশন যদি কমে যায় তাহলে তোমার ডিমান্ড কমে যাবে, সেই প্রোডাক্টের প্রতি তোমার ডিমান্ড কমে যাবে, আর ডিমান্ড যদি কমে যায় তাহলে তোমার সেই প্রোডাকশন আর হবেই না, অর্থাৎ প্রোডিউসাররা সেই প্রোডাক্টটা তৈরি করতে যাবে না, কারণ ও বলবে আমার গোডাউনে প্রচুর স্টক পড়ে আছে, আগে এই স্টকগুলো বেরোক, তারপর তো নতুন প্রোডাক্ট তৈরি করবো, ঠিক আছে, নতুন প্রোডাক্ট তৈরি করবো। তাই হচ্ছে লেস প্রোডাকশন করবে, আর লেস প্রোডাকশন যখনই হবে, দেখো লেস প্রোডাকশন মানে প্রোডিউসার তার প্রোডাকশন করতে যাবে, প্রোডাকশন যদি করতে না চায় তাহলে কি আর লেবার দরকার হবে, লেবার অনেক কম লেবার নেবে, আর লেবার যদি কম নেয় তাহলে দেশের আনএমপ্লয়মেন্ট বাড়বে, ঠিক আছে, দেশের আনএমপ্লয়মেন্ট বাড়বে, আর মানি সার্কুলেশন কি হবে, কমে যাবে, অর্থাৎ এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে। তোমরা ভাবো না, দেশে যদি একটা আনএমপ্লয়মেন্ট বেড়ে যায় তাহলে কি হতে পারে, আনএমপ্লয়মেন্ট যদি বেড়ে যায় তাহলে দেশে ওরা তো এমপ্লয়মেন্ট মানে ওদের কাজটা হারিয়ে ফেলবে বা কাজ পাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে ওদের ইনকামটা কমে যাচ্ছে, অর্থাৎ ন্যাশনাল ইনকাম আস্তে আস্তে কমে যাবে, ওদের একজন দুজন ইনকাম করতে কান্ট্রিতে যত লোক আছে সবার ইনকামটা আস্তে আস্তে কমে যাবে, ন্যাশনাল ইনকাম কমে যাবে। তাহলে বুঝতে পারলে, সেভিং যত তুমি বাড়াবে, তুমি ওভারঅল ইকোনমিক দিক থেকে যদি ভাবো, তাহলে তুমি সেভিং যত বাড়াবে ন্যাশনাল ইনকাম তত কমে যাবে, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম তত কমে যাবে। এটা যদি আমি তোমাদের সামনে একটা ডায়াগ্রাম আকারে বোঝাই, ধরো এটা এক্স ও ওয়াই একটা ডায়াগ্রাম করেছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টালি এক্স অ্যাক্সিস আর ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিস। এখানে হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম, এইদিকে আমি ইনকাম দেখাচ্ছি, আর এইদিকে কনজাম্পশন আর সেভিংস দেখাচ্ছি, ঠিক আছে, কনজাম্পশন আর সেভিংস, ঠিক আছে। তো এই দেখো, এটা হচ্ছে তোমার সেভিংস কার্ড, এটা হচ্ছে সেভিংস কার্ড, আর ইনভেস্টমেন্ট কার্ডটা কি হয়, এটা ইনভেস্টমেন্টটা আমরা আগেই জানি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার কারণ বিকজ অটোনোমাস, ঠিক আছে। তাই দেখো এটা প্যারালাল বলছি এক্স অ্যাক্সিসে, তার মানে এই দেখো সেভিংস কার্ড আর এই ইনভেস্টমেন্ট কার্ড, ঠিক আছে, কোথায় ইন্টারসেক্ট করেছে, ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে, ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, বুঝতে পারছো, ই পয়েন্টে এটা, তাহলে আমার সেভিং কতটা, এই যে এটা হচ্ছে সেভিংস, এটা হচ্ছে সেভিংস, এই লেভেলে সেভিংস। তা আমাদের কন্ডিশন কি ছিল, কান্ট্রিতে যত পিপল আছে তারা তাদের সেভিংটা বাড়াতে চায়, তো সেভিং যদি বাড়াতে চায়, সেভিং আপনাদের কোন দিক আছে, S1, ঠিক আছে, যেখানে ইনভেস্টমেন্ট কার্ডকে E1 ডিসিশন করছে, ঠিক আছে। এখানে এখন সেভিং কত বুঝতে পারছো, ধরো সাপোজ এখন সেভিং তো নেই, এখন সেভিং এটা, তাহলে বুঝতে পারছো তো, আগে সেভিং এইটুকু ছিল, এখন সেভিং এতটা হয়ে গেল, অর্থাৎ আগে যা সেভিং ছিল এখন সেভিং বাড়ছে, তাহলে ইনকাম কি হবে, আগে যখন
আগে তোমার ইনকাম কতটা ছিল? আগে ইনকাম ছিল এত, আগে ইনকাম ছিল এত, ঠিক আছে? এখন ইনকাম হলো কতটা? আগে ইনকাম ছিল দেখো এই দেখো এর দিচ্ছি, আগে ইনকাম ছিল এত, ঠিক আছে? এখন ইনকাম কতটা হলো? এখন ইনকাম শুধু এইটুকু। তাহলে কি বলতে পারবে? কি বলতে পারলে সেভিং যত বাড়াচ্ছ ইনকাম তত কমছে, ঠিক আছে? এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, আমরা পরে বললাম পরে একটা বড় ভিডিও দেবো, সেই বড় ভিডিওতে আরো ডিটেইলসে বলবো, ঠিক আছে? যদিও বড় ভিডিওটা জানার দরকার নেই অতটা, কিন্তু তোমাদের যদি এই কনসেপ্টে বুঝতে অসুবিধা হয় তখনই আমরা দেবো, তোমরা বলবে অবশ্যই দেবো, তার প্রপার নোট করা আছে, ঠিক আছে? তো দেখো এবার কি লেখা আছে, প্যারাগ্রাফ অফ 3 জিনিসটা শর্ট কোশ্চেন যদি দেয় 2 মার্কস যদি দেয় তাহলে তুমি এইটুকু লিখলেই হবে, ঠিক আছে? কি বলছি, যেটা আমি বললাম এখানে ইন্ডিভিজুয়াল নিয়ে ডিসকাসই করে, এখানে পুরো ইকোনমি নিয়ে ডিসকাস করছে। ইকোনমি কি বলেছে? ইফ ইচ পিপল অফ দ্য কান্ট্রি, ঠিক আছে? একটা কান্ট্রি ইচ পিপল মানে প্রতিটা পারসন, একটা কান্ট্রির প্রতিটা পারসন সেভ মোর অ্যামাউন্ট, ঠিক আছে? অনেক বেশি অ্যামাউন্ট সেভ করছে কম্পেয়ার টু দা প্রিভিয়াস, মানে আগে যা সেভ করতে এখন তার তুলনায় অনেক বেশি সেভ করছে, ঠিক আছে? অফ সেভিং অফ দ্য কান্ট্রি উইল রিডিউস ডিউ টু ইনক্রিজ ইন প্রপেনসিটি টু সেভ অফ দ্য কান্ট্রি, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো কি বলছে। দেশের যে প্রতিটা পিপল আছে, একটা কান্ট্রি প্রতিটা পিপল মানে একটা কান্ট্রি যে জনগণ আছে না, জনগণ আছে, তারা যদি আগে যা সেভ করতে এখন তার চেয়ে বেশি সেভ করে, ঠিক আছে? বেশি সেভ করে, তাহলে দেশে যে সেভিংস প্রপেনসিটি বা বলতে সঞ্চয় প্রবণতা কি হবে? সঞ্চয় প্রবণতা বাড়বে। আরে কান্ট্রিতে দেশের জনগণ আগে যা সেভ করতে এখন তার চেয়ে বেশি সেভ করে, তাহলে কি হবে? সঞ্চয় প্রবণতা বাড়বে। আর সঞ্চয় প্রবণতা যদি বাড়ে তাহলে মোট সঞ্চয় কমে যাবে, যেটা আমি আগেই বললাম। স্যার কি করে? সঞ্চয় প্রবণতা বাড়লো তাহলে সঞ্চয় কমবে কি করে? এই তো লিখলাম, এই তো বোঝালাম তো, সঞ্চয় প্রবণতা বাড়ছে, মানে তোমার প্রপেনসিটি টু সেভিংস বাড়ছে, বাড়ার ফলে ন্যাশনাল ইনকাম কমে যাবে, ঠিক আছে? তাই এখানে বলেছি দেশের প্রতিটা জনসাধারণ যদি আগের তুলনায় বেশি করে সেভ করে, ঠিক আছে, তাহলে দেশের সঞ্চয় প্রবণতা বাড়বে। আর সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ার জন্য দেশের মোট সঞ্চয় পরিমাণ কম হবে, দেশের মোট সঞ্চয়টা কম হবে, ঠিক আছে? দেশের মোট সেভিংসটা কম হবে, এটা মাথায় রাখতে হবে। আর মানে কি বলবো, এখানে কি লেখা আছে বলছে at the first sight it seems impossible, এটা আপাতদৃষ্টিতে তোমার কাছে অসম্ভব মনে হলেও, ঠিক আছে, for this it is called paradox of theory, এটাই হচ্ছে paradox of theory, ঠিক আছে? মানে এটাকে ইম্পসিবল মনে হলেও এটাই প্যারাডক্স অফ থিওরি। তুমি বলবে স্যার সঞ্চয় প্রবণতা বেড়ে গেছে, এটা তো সঞ্চয় বাড়বে না। সঞ্চয় প্রবণতা যদি বেড়ে যায় তাহলে ইন্ডিভিজুয়াল সঞ্চয় বাড়বে, কিন্তু ওভারঅল সঞ্চয় বাড়বে না, ওভারঅল সঞ্চয়টা কমবে, মানে সেভিংটা কমবে। তাই লিখেছে if each people of the country save more amount compared to the previous, then total amount of saving of the country will reduce due to increase in propensity to save of the country, এটাই বলেছে। At the first sight it seems impossible, for this it is called paradox of thrift. This paradox of thrift can be explained from the economic standpoint. আমরা এটা কোন দিক থেকে এক্সপ্লেইন করছি? আমরা কি ইন্ডিভিজুয়াল দিক থেকে এক্সপ্লেইন করছি? না, এটা আমরা এক্সপ্লেইন করছি ইকোনমিক দিক, ঠিক আছে? Actually, due to increase in propensity to save of the country, equilibrium amount of national income is reduced. Actually, due to increase in propensity to save of the country, equilibrium amount of national income is reduced, and as a result, saving is also reduced. কি বলেছে আবার পড়ো? Actually, due to increase in propensity to save মানে হচ্ছে সঞ্চয় প্রবণতা যদি অ্যাকচুয়ালি বেড়ে যায়, সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ার জন্য কোনো একটা কান্ট্রি সঞ্চয় প্রবণতা যদি বেড়ে যায় কি হবে? ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম কি এফেক্ট করবে? ওটা কমে যাবে। স্যার কেন কমবে? সঞ্চয় পেতে বারবার বলছি, সঞ্চয় প্রবণতা মানে প্রপেনসিটি টু সেভ, ঠিক আছে? প্রপেনসিটি টু সেভ যদি বেড়ে যায়, দেশের ন্যাশনাল ইনকাম কমে যাবে। এই দেখো বলেছিলাম না, এটা হচ্ছে সেই কারণ। সেভিংস যদি বেড়ে যায় তাহলে কনজাম্পশন কমবে, ডিমান্ড কমবে, লেস প্রোডাকশন হবে, লেস লেবার লাগলে তোমার আনএমপ্লয়মেন্ট বেশি করে ক্রিয়েট হবে, আর আনএমপ্লয়মেন্ট যত ক্রিয়েট হবে তত দেশের ন্যাশনাল ইনকাম কমবে। এটা তাই লিখেছে, সুন্দরভাবে লিখেছে কথাটা। Actually, due to increase in propensity to save of the country, equilibrium amount of national income is reduced, and as a result, saving is also reduced. দেখিছি
ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম দেখো না, আগে সেভিং যদি তুমি বাড়িয়ে দিচ্ছ তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, আগে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম এতটা ছিল ইনকাম, এখন ইনকাম কমে এতটা। এখানে এই কথাগুলোই বলেছি। The economic interpretation of the paragraph of 3 is that a country which will save more national income of that country will decrease at a greater rate. ঠিক আছে, বলছে তুমি যত বেশি সেভ করবে সেই কান্ট্রি ন্যাশনাল ইনকাম তত বেশি কমবে। এখানে বলেছে প্যারাগ্রাফ অফ 3 তে যে ইকোনমিক দিক দিয়ে যদি বলি তাহলে মানে যেই কান্ট্রি যত বেশি সেভ করবে, যেই কান্ট্রি যত বেশি সেভ করবে, ঠিক আছে, সেই কান্ট্রি ন্যাশনাল ইনকাম তত কমবে। যেই কান্ট্রি যত বেশি সেভ করবে সেই কান্ট্রি ন্যাশনাল ইনকাম তত কমবে। তোমরা দেখে ভাবছিলে যে যেই কান্ট্রি যত বেশি সেভ করবে তাহলে সেই দেশের তো অবশ্যই ন্যাশনাল ইনকাম বাড়বে না, কোনোদিন না। ওটা ইন্ডিভিজুয়ালের দিক থেকে ভাবতে পারো, যে কান্ট্রি যত বেশি সেভ করবে না, যে কান্ট্রি যত বেশি সেভ করবে সেই দেশের ন্যাশনাল ইনকাম তত কমবে। তার পেছনে অনেক কারণ আছে। কান্ট্রি যদি সেভ করে, একটা কান্ট্রি যত বেশি সেভ করবে তাহলে তার কনজাম্পশন লেভেল তো আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ সে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে সেই প্রোডাক্টগুলি মার্কেটে বিক্রি হবে, বিক্রি না হলে কান্ট্রিতে ইনকাম হবে না। বুঝতে পারছো তো? তাই আমরা বলতে পারি, দেখো কি লেখা আছে, according to opinion and Professor Keynes, savings is true desirable from individual point, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল পয়েন্টের দিক থেকে হতে পারে কিন্তু ওভারঅল দিক থেকে হবে না। কিন্তু এটা তাই এখানে লিখেছে সেভিংস ব্যক্তির দিক থেকে মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল দিক থেকে ঠিকঠাক মনে হলেও, ঠিক আছে, সমাজ, সোসাইটি বা কান্ট্রির দিক থেকে এটা কখনোই কাজ হবে না। তার মানে মাথায় রাখবে, যত বেশি সেভ করবে সেটা ইন্ডিভিজুয়াল দিক থেকে ঠিকঠাক মনে হলেও সোসাইটির দিক থেকে ঠিকঠাক। এটা হচ্ছে কনসেপ্ট ছিল, ঠিক আছে, কনসেপ্টটা মাথায় রাখবে আর নোটটা করে, ঠিক আছে।